হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে আমার মন খারাপ, কেননা বাইরে কোনো রকম বিন্দু মাত্র সূর্য আজকে ওঠেনি। খুবই বাজে অবস্থা, ওয়েদারটা খুবই খারাপ আজকের। সারাদিন মেঘলা হয়ে রয়েছে, ভগবান জানে 2 দিন পরেই পয়লা বৈশাখ। আমি ভাবছিলাম ঘুরতে যাব, একটু সুন্দর রোদ উঠবে, সুন্দর দিন থাকবে। এরকম যদি থাকে তাহলে ঘোরার মজাই পুরো বৃথা, কারণ ঠান্ডা বেড়ে যাবে। আর এই মুহূর্তে বাজে হচ্ছে বিকেল 4:30। তো 4:30 বাজলেও এখন ফুল রোদ থাকার কথা, কারণ এখন দিনটা যেহেতু বড় হয়েছে। তো মোটামুটি রাত হতে হতে অন্ধকার হতে হতে 8টা বেজে যায়। 8টার মধ্যে অন্ধকার হয়ে যায়, বাকি 7টা অবধি বেশ ভালো আলো থাকে। এই অ্যাকচুয়ালি 7টার সময় এরকম আলো থাকে। তো আরও যত সময় কাটবে, গরমকালে তো রাত 10টা অবধি আলো থাকবে। আর আমি ছাড়া আশেপাশে তো দুনিয়ায় কেউ নেই, কারণ এখানে তো লোক ঘরের বাইরে থাকে না। এত ঠান্ডায় বাইরে কি করবে? যেদিন শুধু রোদ ওঠে সেদিনই সবাই বেরোয়। তো আমার হচ্ছে 2 দিন ধরে ঘরের বাইরে যেতে পারিনি। আগের দিন তো ও ব্যস্ত ছিল, তাই নিয়ে যেতে পারিনি। তার আগের দিন বেরোইনি, কোথাও বাড়িতেই ছিলাম। তো তার জন্য ভাবলাম যে 2 দিন হয়ে গেছে ঘরে বসে আছি, কেমন অড লাগছে। ঘরে বসে থাকলে একে তো সারাদিন একাই থাকা হয় এখানটায়, আর সেরকম কারোর সাথে কথা বলা যায় না। ওই সন্ধ্যের পর একটু বাড়ির লোকের সাথে কথা বলতে পারি ফোনে, এছাড়া সামনাসামনি ফেস টু ফেস তো কারোর সাথে সেরকম কথা হয় না। আর এখানে কোনো বন্ধু বান্ধব নেই যা গিয়ে আড্ডা মারবো, তো কিছুই করার থাকে না। সারাদিন বাড়িতেই একা একা পড়ে থাকো। আর বর বাড়িতে থাকলেও ওর অফিসটা বাড়ি থেকে হলেও সারাদিন এত মিটিং আর এত কাজে ব্যস্ত থাকে যে দুজনের সাথে কথা বলারও টাইম পায় না। ওই যে যখন লাঞ্চ ব্রেক পায় তখনই শুধু, আর তারপর 5টার পর তো ছুটি। তারপর তো 5টার পরে ছুটি হলে ততক্ষণে আমার বাড়ির লোক ঘুম থেকে উঠে যায়, তারপর আমি তাদের সাথেই ব্যস্ত হয়ে যাই। তো এইভাবে দিন কাটতে হয় এখানে আপাতত। তো জানি না ইন ফিউচার হয়তো বন্ধুবান্ধব হবে, তখন হয়তো আমি আরেকটু ভালোভাবে দিন কাটাতে পারবো। তো তাই সুযোগ পেলেই শুধু বাইরে ঘুরতে যাব, বাইরে কোথাও একটা যাবো। ঘুরতে যাওয়া কি কোথাও প্ল্যান করে ঘুরতে যাওয়ার থেকে বেশি হুট করে বেরিয়ে পড়বো, রাস্তাঘাটে ঘুরবো টুরবো, লোকজন দেখবো, একটু গাড়ি ঘোড়া দেখবো, তাই ভালো লাগে। তো এর জন্য আমি সবসময় না অজুহাত খুঁজতে থাকি যে কীভাবে বাইরে যাওয়া যায়, কীভাবে বাইরে যাওয়া যায়। তো অনেক দিন ধরে অ্যাকচুয়ালি আমার একটা ছোটো একটা সামান্য সেরকম এমার্জেন্সি কিছু দরকার নেই, কিচেনের জন্য আমার একটা তেলের বটল লাগবে। কারণ আমার যে তেলের বটলটা আছে ওটা হচ্ছে এক তো গ্যালন, আর গ্যালন থেকে যখন আমি ট্রান্সফার করি মাঝখানে মাঝারি কোনো নেই, ওয়ে নেই। এক নয় বড় একটা গ্যালন, আর নইলে একটা ছোট স্প্রে। কাল থেকে মাথা কাছে চলো আমাকে ওটা আনতে হবে। আজকে রান্না করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল, আমি ওকে বলে টলে আমি যে চলো আজকে বেরোই। কারণ এটা হচ্ছে অজুহাত, যদি অজুহাত না দিই সারাদিন অফিস করে কোথাও যেতে ঠিক একটা খুব চায় না। তাই অজুহাত দিয়ে সবসময় ওকে নিয়ে যেতে হয় সব জায়গায়। তো এই অজুহাত দিয়েছি, তো বলেছে ক্যানাডিয়ান টায়ার্সে নিয়ে যাবে। তো চলো ক্যানাডিয়ান টায়ার্সে যাই, আর আমি অজুহাত দিয়ে একটু ঘুরে টুরে নেবো, আর দেখবো ভেতরে কিছু এসছে কিনা। চলো যাই ক্যানাডিয়ান টায়ার্সে। তো অলমোস্ট আমি চলেই এসেছি। তো তোমরা তো জানোই যে আমার বাড়ির কাছের মলটার মধ্যেই রয়েছে ক্যানাডিয়ান টায়ার্সটা। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই পাশে পার্কিং পাইনি, তাই এই পাশে পার্ক করে তারপর ওই পাশটাতে যাবো। তো গাড়ি পার্ক করা হয়ে গেছে, আর আমি ভেতরেও চলে এসেছি। ভেতরে এসেই তো দেখছি যে স্প্রিংয়ের জন্য একদম গার্ডেনিংয়ের জিনিসপত্রে ভর্তি, কারণ এখানকার লোকেদের মধ্যে একটা গার্ডেনিং করার বেশ একটা উত্তেজনা রয়েছে। তো সবাই একটু বাড়িতে গাছ লাগাতে পছন্দ করে, তাই স্প্রিং শুরু হতে না হতেই একেবারে সব দোকানেই গাছ লাগানোর উপকরণে একদম ভর্তি করে দেয়। তাই এখানে হচ্ছে হাজার ধরনের বীজ রয়েছে, ফল, সবজি, তারপর ফুল, আর সব কিছুর মধ্যে থেকে আমি গাঁদা ফুলটাই যেহেতু চিনি, তো দেখলাম যে এটাও এখানে বীজ রয়েছে। সব ধরনের ফুলের, ফলের, সবজির এখানে বীজ রয়েছে। আর আমি তো অবাক হয়ে গেছি যে পেঁয়াজেরও নাকি বীজ হয়, আমি এটা জানতাম না। তাই আমি এটা দেখে ভাবলাম একবার ধরে দেখি ভেতরটা কেমন। তো এগুলো যেহেতু সেল প্যাকেট আছে, তো আমি খুলে তো আর দেখতে পারবো না, তাই একটু ঝাঁকিয়ে দেখে নিচ্ছিলাম। তো তোমার সবজি থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে কোনো রকম যদি গাছ লাগাতে হয়, যেটার জন্য তোমার বীজের দরকার, এখান থেকে এসে নিয়ে যেতে পারবে। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির আছে। আর এখানে এক গাদা ফুলের বীজ রাখা রয়েছে ভর্তি ভর্তি। যার যে ফুল পছন্দ এসে নিয়ে যাও আর নিজের বাগানে গিয়ে লাগাও। এবার ধরো কারো যদি ল্যাদ লাগে বীজ থেকে গাছ লাগাতে, তাদের জন্য রয়েছে জ্যান্ত গাছ। আর প্রথমেই রয়েছে হচ্ছে গাছ লাগানোর জন্য যেসব উপকরণ দরকার, সার, মাটি, হেন তেন, গার্ডেনিং করার জন্য যে সাজানোর যে উপকরণ, সেগুলো এখানে রাখা রয়েছে। এই সব জিনিস হচ্ছে এখানে তোমার গাছকে সুন্দর করার জন্য, গাছকে ডেকোরেট করার জন্য জিনিসপত্র। এই একটা স্ট্যান্ড, যেটা হচ্ছে তোমার টবের মধ্যে আর কি তুমি পুঁতে রাখলে দেখতে সুন্দর লাগবে। তো বিভিন্ন ধরনের সেই ইয়েগুলো বানানো আছে, লঙ্কা, পাখি, তারপর ব্যাঙ,
তো এগুলো সবগুলোই হচ্ছে তোমার টবের মধ্যে এটাকে ঢুকিয়ে রাখার জন্য, দেখতে ভালো লাগবে তাই। তো এই এক একটা স্ট্যান্ড মোটামুটি ওই $5 করে ট্যাক্স ছাড়া মোটামুটি 300 টাকার মতো। আর তার পাশে রাখা রয়েছে যে দাদুমার্কা একটা পুতুল, এটাকে বলা হচ্ছে গার্ডেন নোমস। এটা হচ্ছে বিশ্বাসের জন্য আর কি লোকে গার্ডেনে রাখে, এটা হচ্ছে নাকি নেচার প্রোটেক্টর। তো এটা তোমার গাছকেও মানে ভালো রাখবে, সুস্থ রাখবে। তো এগুলোর দাম হচ্ছে এক একটা $21 করে, মানে একটা পড়ছে তোমার ওই 1300 টাকার মতো। তো পাশে যে এই ছোটো ছোটো ঘরগুলো, এগুলো হচ্ছে সে পরীদের ঘর, পরীরাই সেখানে থাকবে। তো এগুলো রাখলেও বাগানটা একদম সুন্দর দেখতে লাগবে। তো এগুলোর দাম মোটামুটি ওই $36-30 করে, মোটামুটি ওই 2000 থেকে 2200 টাকার মাঝখানে। আর তার পাশে একটা ওই স্নেলের উপর নোম আছে, এটার দাম অনেকখানি, $45, মানে 3000 টাকার কাছাকাছি। যাই হোক, আমার তার গার্ডেন বাড়ির সামনে থাকলেও সেটা হচ্ছে আমাদের ওনার হচ্ছে, উনি এটা মেনটেন করে, আমার এইসব দিয়ে লাভ নেই। আর এগুলো হচ্ছে ছোট ছোট টবের মধ্যে পরি বা নামগুলোকে তুমি স্টিক করে রাখাতে হয় স্ট্যান্ডের মতো। তো এটা দেখতে খুব সুন্দর লাগে। তো একবার আমি এখানে যেহেতু টব রয়েছে এর মধ্যে ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীরকম দেখতে লাগবে। তুমি এরকম টবের মধ্যে এটা স্টিক করে দিলে এরকম দেখতে তোমার টবটা দূর থেকে সুন্দর লাগবে, মনে হয় পরেই তোমার টবের উপর এসে দাঁড়িয়ে রয়েছে। তাই মানুষ আগে এগুলো কেনে। শুধু যে এটাই রয়েছে সেটা না, নাম রয়েছে, তারপরে একটা ব্যাং রয়েছে। এই ব্যাংটা আবার হচ্ছে কোনো স্টিক করতে হবে না, এটা আবার ঝুলে থাকবে। তো এটা আমি একবার দেখানোর জন্য যে কেমনভাবে ঝুলে থাকবে, এটাকে কিভাবে তুমি ডেকোরেট করবে, এইভাবে তুমি ওর হাতটাকে এরকম টবে ঝুলিয়ে দেবে, তাহলে দূর থেকে দেখে মনে হবে তোমার মানে গাছ থেকে ব্যাংটা উঠতে চাইছে আর গাছ থেকে পড়ে গেছে। দেখতে একটু সুন্দর লাগবে, কিউট লাগবে। কিন্তু যাই হোক, এক একটার দাম এগুলো $5 কাছাকাছি, মানে ওই 300 টাকা। কোনো দরকার নেই, সুন্দর লাগবে না। আমার গাছ এমনিই ভালো দেখতে, ওর যখন ফুল ফুটবে তখন এমনিই ভালো দেখতে হয়ে যাবে। আর এখানে সব ঝুলন্ত, দাঁড় করানো সব ধরনের আর কি জ্যান্ত গাছ রয়েছে টবের মধ্যে। তো যার বীজ লাগাতে ইচ্ছা করে সেখান থেকে টব নিয়ে গিয়ে বাড়িতে লাগাবে বা ওটাকে পরিচর্যা করবে। তো এই তাকের মধ্যে যতগুলো টব আছে সবই $3.5 করে ট্যাক্স ছাড়া, মোটামুটি ধরো ওই 200 টাকার মতো এক একটা টব। তো এটা নিয়ে গিয়ে পরিচর্যা করবে, তারপর তোমাকে ফল দেবে। আর বিভিন্ন ধরনের গাছ তো রয়েছে, তার মধ্যে ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ, সব ধরনের গাছই রয়েছে, সবই ছোট ছোট। তো এগুলো নিয়ে পরিচর্যা করবে। তারপর দেখলাম একটা কচু গাছও রয়েছে, এটা কি কচু গাছ বুঝতে পারছিলাম না, সব বিদেশি নাম তো আমি চিনি না। যাই হোক, এই কচু গাছ প্লাস এখানে যা গাছ আছে সবই $6 করে, মানে ওই 300-350 টাকা করে। তারপর ছিল উপরে এই ঝুলন্ত গাছগুলো, এইগুলো একটু লাল লাল পান পাতার মতো দেখতে, কি পাতা আমি সেটা জানি না। এক একটা $10 করে এই ঝুলন্ত টবগুলো। তো $10 যদি বলি 700 টাকার মতো। 600 টাকা দিয়ে ঝুলন্ত লাল পান পাতা খেতেও পারবে না, নিয়ে কী লাভ। প্লাস দেখতে সুন্দর লাগে ঠিক আছে, নিজের বাড়ি হলে তাও মানা যায়, ভাড়া বাড়িতে কী করবে এগুলো নিয়ে। তার জন্য দেখে মেখে কোনো রকম চলে আসলাম। আর এই পাশে এসে একটা পরিচিত গাছের সাথে পরিচয় হলো। আমি এটা ইংলিশ নামটা জানতাম না, এখানে এসেই দেখলাম যেটা হচ্ছে সেন্সিটিভ প্ল্যান্ট, মানে হচ্ছে লজ্জাপতি গাছ। আর আমার লজ্জাপতি গাছ দেখলে এটা ছুতে ইচ্ছা করে, তাই আমি বারবার ওটাকে ছুঁয়ে বন্ধ করে দিচ্ছিলাম, আবার অপেক্ষা করছিলাম কখন এটা খুলবে, তারপর আবার ওটাকে ছুঁচ্ছিলাম। এই করছিলাম আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এটা আমার খুব ভালো লাগছিলো, তাই মজা করে নিচ্ছিলাম আর কি, আর কিছুই না। তারপর ওখান থেকে উঠে আমি চলে গেছি পাশের সেকশনে। তো পাশের সেকশনে এসে আমি তো অবাক, আমি জীবনের প্রথম আর কি এরকম ধরনের একটা গাছ দেখেছি, যেটার নাম হচ্ছে এয়ার প্লান্ট। মানে এটার আর কি আমি প্রথমে ভেবেছিলাম এটা কি বাতাসে বড় হবে, তারপর দেখলাম না, এটাকে জলের মধ্যে চুবিয়ে রাখলে এটা বড় হয়ে যাবে, এটা মাটি লাগবে না কোনো রকম, তাই এটার নাম হচ্ছে এয়ার প্লান্ট। খুবই অদ্ভুত ধরনের, আমি দেখে অবাক হয়ে গেছি। আর এখানে সব ধরনের ইনস্ট্রাকশনগুলো দেওয়াই আছে, সেগুলোই পড়ছিলাম যে এটা কীভাবে মানে মানুষ গাছ লাগাবে। তো দেখে খুব অদ্ভুত ছিল। আর তার পাশেই সাকুলেন্টস বলে এক ধরনের প্ল্যান্ট ছিল, আর আমি তো জানতাম এগুলো, আমি ছোটোবেলায় পাতাবাহার বলতাম, জানি না এটা কি পাতাবাহার বলে কি না। মানে পাতাগুলো দেখতে একদম ফুলের মতো, তো তার জন্য মনে হয় পাতাবাহার বলতো, আমি কনফার্ম না। কিন্তু দেখতে এত বেশ ভাল লাগছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে কতক্ষণ আর কি টাইম পাস করছিলাম। ওখানে আর একটা নতুন জিনিস আমি দেখলাম, যেটা আমি আগে চিনতাম না। এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে এক ধরনের গ্লাসের তৈরি একটা আর কি ফুলে জল দেওয়ার যন্ত্র। তো তুমি ধরো অনেক দিনের জন্য বাইরে কোথাও গেছো, তো তুমি যদি জল দিতে চাও, এর মধ্যে জল ফিল করে এরকম উল্টো করে মাটির মধ্যে যদি ঢুকিয়ে দাও এর মুখটা, তাহলে জল দিতে হবে না। তাহলে ও একটু একটু করে জল যতটুকু ওর দরকার ও শুষে নেবে, তাহলে তোমার গাছটাও মরে যাবে না। তো এটা কতদিনের জন্য আমি সেটা বলতে পারবো না, $9 করে। তো মোটামুটি ঠিকই আছে, 450 টাকা করে। তো অনেক দিনের জন্য তুমি কোথাও গেলে তোমার গাছগুলোও বেঁচে যাবে। আর এই পাশে রয়েছে সব ক্যাকটাস বিভিন্ন ধরনের, এটা কী ধরনের ক্যাকটাস সেটাই বুঝলাম না, আমি এর আগে এরকম কোনো ক্যাকটাস গাছ দেখিনি। তো আমি আজকে জানতে পারলাম যে ক্যাকটাসের মধ্যে এরকমও একটা প্রজাতির থাকে। তো
তো আমি নর্মালি যে ক্যাকটাস গাছটা দেখেছি সেটা হচ্ছে এই পাশের ক্যাকটাস গাছটা। এই রকম ক্যাকটাস গাছ আমি আগে দেখেছি, ফণি মনসা বলে, আবার ক্যাকটাসও বলে, মানে বাংলায় হয়তো, আমি এটাও কনফার্ম না কারণ আমি জানি না সত্যি কথা। তো ক্যাকটাসগুলো দেখতে খুব সুন্দর ছিল। এটা হচ্ছে অরেঞ্জ রেডিশ কালারের একটা ক্যাকটাস, দেখে মনে হচ্ছিলো ফুল ফুটেছে দূর থেকে। আরও তোমার বিভিন্ন ধরনের কালার রয়েছে, খয়েরি, লাল, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যাবে। এগুলো হচ্ছে ছোট ছোট টবে আছে আর কি, একদম ছোট ছোট। তার পাশে একটা প্ল্যান্ট রয়েছে, এটা কি প্ল্যান্ট আমি বলতে পারবো না, এক ধরনের এলিয়েন প্রজাতির, মনে হচ্ছে এইমাত্র আর কি মহাকাশ থেকে ছুটে এসে পড়েছে। এটা দেখতে কি অদ্ভুত টাইপের, এটাকেও নাকি ক্যাকটাস বলে, মানে অন্য একটা প্রজাতি ক্যাকটাসের। তো খুবই অদ্ভুত ছিল আর কি। এবার ক্যাকটাস দেখে আমার সাথে দেখা হয় এক মহান গাছের, যেটা হচ্ছে কলা গাছ। তো বাকি বাঙালির মতো আমার মুখ থেকেও একই রিয়াকশান বেরোয়, সেই রিয়াকশানটা হচ্ছে কলা গাছ দিয়ে কলা পাতায় ভাপা করে খাবো, চল একটা কলা গাছ নিই। তারপর আমি একটা বি হাউস দেখতে পাই, এটা হচ্ছে বি হাউস, মানে মৌমাছিকে আকর্ষণ করার জন্য এই ঘরটা, মানে মৌমাছি থাকার জন্য এই ঘরটা তুমি তোমার বাগানে লাগাবে। ধরো তুমি অনেক ধরনের ফুল চাষ করছো, এবার ফুল তো মৌমাছির দরকার ফুলটা ফোটার জন্য বা মধু নেওয়ার জন্য, তো তোমার বাগানে মৌমাছিকে আনার জন্য বা ডাকার জন্য এই ঘরটা তোমার বাগানে লাগাতে হবে, তাহলে চারদিকে অনেক মৌমাছি চলে আসবে। তো বাগানে ব্যবহার করার জন্য বিভিন্ন জিনিস তো দেখলাম, প্লাস এখানে রয়েছে পাখিদের জন্য জিনিসপত্র। তার মধ্যে একটা রয়েছে এখানে এই টেম্পারেচার মাপার জন্য, বাইরের ওয়েদার কত বা বাইরের তোমার বাগানের ওয়েদার কত সেটা জানার জন্য থার্মোমিটার। আর এই জিনিসগুলো হচ্ছে হেভি ইন্টারেস্টিং জিনিস। এখানে যেহেতু পাখি টাখি অনেক থাকে না, তো এই টাইমে যেহেতু অনেক ধরনের পাখিরা আসে তোমার বাগানে, তার জন্য এটা হচ্ছে পাখিদের খাবার দেওয়ার একটা যন্ত্র। তো এটা তুমি তোমার বাগানে রাখলে পাখিরা এটাতে অ্যাট্রাক্ট হবে আর এখানে এসে খাবারগুলো খাবে। সেটাই এখানে লেখা আছে কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো এখানে হচ্ছে তোমাকে উপর থেকে খাবার দিতে হবে, এই গ্লাসের মতো যেই অংশটা, সেই অংশটার মধ্যে খাবার ঢুকিয়ে রাখতে হবে উপর থেকে, এখান থেকে খুলে এটা খোলা যাবে। আর নিচে যে ফুল বানানো আছে এখানে হচ্ছে খাবারগুলো এসে জমা হবে, আর এখানে পাখিরা এসে টুকরো টুকরো ওখান থেকে খাবার নিয়ে ওরা খেতে পারবে। তো এটা প্রায় সবার বাগানেই লাগানো থাকে এই টাইমটাতে, মানে সামার আর স্প্রিংয়ের টাইমটাতে। আর এই পাশে রয়েছে সব কৃত্রিম ঘাস বানানোর জন্য, ঘাস চাষ করার জন্য হচ্ছে বীজ, তো এগুলো দিয়ে তুমি বাগানে ঘাস ভর্তি করে দিতে পারবে। আমি বাগানের জিনিসপত্র দেখতে দেখতে ভুলেই গেছিলাম আমি কেন এসেছি। তো আমার বড় আমাকে টেনে মানে রীতিমতো নিয়ে এসছে রান্নাঘরের জিনিসপত্রের সেকশনটাতে। এইখানে সব সেকশনটা হচ্ছে রান্নাঘরে যা ব্যবহার করা হয় সব জিনিসপত্র। তা আমি তো ভুলেই গেছিলাম, বা মানে এতক্ষণ গার্ডেনিংয়ে জিনিসপত্র ঘুরতে ঘুরতে যে আমি কেন এসেছি। আর আমি তো অ্যাকচুয়ালি বাহানা দিয়েই এসেছি, তো আমি তার জন্য আরও সময় নষ্ট করছিলাম। তারপর ও বললো যে তুমি যে কাজের জন্য এসছো সেটা আগে করো। এখানে ঘুরতে ঘুরতে হেভি জিনিস দেখলাম একটা, তো সেটা হচ্ছে এই লাল লাল দেখতে পাচ্ছ, এগুলো কেমন মানে ঘোরানো ঘোরানো বুলবুলাইয়া টাইপের। এগুলো সব হচ্ছে ফানেল, মানে ওই ফানেল হয় না যেগুলোর মধ্যে তেল বা ছোট পাত্রে আর কি কোনো জিনিস ঢোকানোর জন্য ইউজ করে ফানেল, সেই টাইপের। এটা এরকম ভাঁজ করে তুমি আর কি রাখতে পারবে, জায়গা কম নেবে, আর যখন দরকার তখন খুলে এরকম করে ব্যবহার করতে পারবে। তা আমার দেখে হেবি কিউট লাগলো, তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। আর ঠিক ফানেলটার নিচেই রাখা রয়েছে এক ধরনের তোমার বটল বা জার ওপেনার। এগুলো হচ্ছে 3টে সাইজের রয়েছে, এরকম তোমার যে জারটা খুলতে চাও সেটা ওই মাঝখানে রেখে টিপে ধরে তারপরে তুমি খুললে তাড়াতাড়ি ইজিলি খোলা যাবে, হাতে ব্যথা হবে না আর কি, মানে হাত থেকে যেগুলো না খোলে এগুলো দিয়ে ব্যবহার করা যাবে। আর এটা আর একটা কিউট জিনিস, যেটা হচ্ছে অমলেট বানানোর জন্য, গোল অমলেট বানায় না যেরকম টিভিতে, এবার অনেকের তো ছড়িয়ে যায় অমলেট, ছড়িয়ে যাবে না, এটার মধ্যে যদি রেখে তুমি প্যানে তারপরে ডিমটা ভাজো তাহলে গোল হয়ে থাকবে। আর এগুলো হচ্ছে কন্টেনার, লেবু কন্টেনার, মানে ধরো হাফ লেবু কেটে অনেক সময় রাখলে ওটা দাগ পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তো এইগুলোর মধ্যে রাখলে এটা মানে আটকে থাকবে। এটা হচ্ছে টমেটো রাখার এই পট। তো এইগুলো খুব ইন্টারেস্টিং ছিল, মানে কিউট ছিল জিনিসগুলো, কিন্তু কোনোটাই আমি কিনিনি। তারপর ঘুরে ঘুরে আমি একটা আর কি তেলের জার টাইপের বলবো না, বটল টাইপের পেয়েছি। এটার সাইজটা খুবই ভালো ছিল আর জিনিসটাও খুব ভালো ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এটা ঢাকনা নেই, মানে এটা সবসময় খোলা থাকবে। এবার হাতে ফাতে বাঁধলে পড়ে গেলে তেল বেরিয়ে যাবে, তো সেই ভয়েতে, আর প্লাস কাচের, তার জন্য আমি আর কি কিনলাম না। তো আর কোনো সেরকম অপশান ছিল না, এই একটাই তেলের কন্টেনার ছিল। তো আমি সেটাকে রেখে দিয়ে আর একটু দেখছিলাম খুঁজে যে কিছু পাওয়া যায় কিনা। তখন আমি দেখলাম আর একটা মানে পট টাইপের আছে, যেটা হচ্ছে তোমার সিরাপ বা এই সব জিনিসের জন্য, কিন্তু এটাও সেই কাচেরই ছিল, মানে মাথায় একটা বল্টু এরকম ঢাকনাওয়ালা, কিন্তু সেটাও কাচের থাকার কারণে আমি আর এটা নিইনি।
আর এটা সাইজটাও খুবই ছোট, মানে কোনো কাজেই লাগবে না আমার, তার জন্য আর পয়সা খরচা করে লাভ নেই, এটা নিয়ে বা কী করবো। তো বেকার বেকার আর কোনো অপশানও ছিল না, তাই আমি ঘুরে ঘুরে অন্য দিকগুলোও দেখে নিচ্ছিলাম যে আর কিছু যদি মানে অপশনাল পাওয়া যায়। তেলের জন্য বোতল তো পাইনি, তারপর ঘুরতে ঘুরতে একটা কাজের জিনিস পেয়ে গেছি। এইখানে হচ্ছে ওয়েট মেশিন রাখা রয়েছে। ওয়েট মেশিন তো আমার বাড়িতে ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার বাড়িতে যে টাইমারটা, সেই টাইমারটা খারাপ হয়ে গেছে, কিচেন টাইমার এগুলো। তো আমার কাছে ওই নিচের টাইমারটা অলরেডি ছিল, ওটাই পরে খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম ওটা আর নেবো না। এই সাদা টাইমারটা দেখতেও সাদা, আমার ফ্রিজটাও সাদা, এটা যেহেতু ম্যাগনেটিক থাকে, মানে ফ্রিজের চিপকে রাখা যায়, ম্যাগনেট থাকে আর কি, পেছনে চুম্বক লাগানো, তার জন্য এটা একটা সাদা রঙের রয়েছে, যেটা $11। আর একটা থার্মোমিটার নিতে হবে। আমার এই রকম টাইপের থার্মোমিটারটা আছে, যেটা ফারেনহাইটে বলে, কিন্তু সেটা কোনো কাজের না, বেকার একদম। তাই ভাবছি আমি এটাও একটা ভালো থার্মোমিটার নেব। তো এই থার্মোমিটার বেশ দেখতে ভালো ছিল, আর এটার দামটাও ছিল $21 মতো। তো এই দুটো হচ্ছে আমার বাড়িতে নষ্ট হয়ে গেছে, যেটা আমার কিনতে লাগতোই, তাই ভাবলাম যে এসছি যখন এই দুটোই নিয়ে আর কি করবো, তেলের বোতল তো আর হবে না, কমসে কম এই দুটো নিয়েই বাড়ি ফিরি। তো বিল করতে যাওয়ার সময় আমি অ্যাকচুয়ালি এই সাইডটা থেকেই যেহেতু যেতে হবে, দেখলাম এই সাইডটাতে রয়েছে সব ব্যাকইয়ার্ডে আর কি সাজানোর জিনিসপত্র, হেভি সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর প্রথমেই চোখ গেছে আমার ওই দোলনাটার দিকে। তো ছাতা মাথায় দিয়ে যদি কেউ বাইরে আর কি বসে খেতে টেতে চায়, বন্ধুবান্ধব পার্টি ফার্টি করে, এখানে সব হচ্ছে ব্যাকইয়ার্ডে মজা করার জন্য জিনিসপত্র রয়েছে। তো আমি ওকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরো, আমি দৌড়ে একটুখানি যাই আর দোলনাটা একটু ঝুলেই আসি। তো আমি দোলনা দেখলে নিজেকে না একদমই আটকাতে পারি না, মানে দোলনা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট আসবাবপত্র। যেদিন আমার নিজের বাড়ি হবে সব কেনার আগে একটা দোলনাই কিনবো। দোলনাটায় বসে দামটা দেখেই মাথাটা ঘুরে গেছে, $800, মানে প্রায় 50,000 টাকার মতো পড়বে। তাই ওখান থেকে তাড়াতাড়ি উঠে পালিয়েছি আমি। তারপরে এই একটা মজার জিনিস দেখতে পেয়েছি, এটা হচ্ছে গিয়ে এতখানি বড় হবে, ধরো এখানে মাছি পড়েছে, আর মাছি মানতে আমি যদি কোনো কিছু দেখে খুব ভাল লাগে না, আমি না তখন একদম বাচ্চাদের মতো বিহেভ করি। দেখ সাজিয়েই রেখে দিচ্ছি, আমার বাড়ি থেকে খাবার আনিয়ে যাবে শুধু। হয়ে গেছে আমার ফাজলামো মারা, ফাজলামো মেরেটারে এসছি বিলিংয়ের লাইনে। তো আমার তো জিনিস ছিল অন্য কিছু কেনার, বাট কেনা হয়ে গেল এই দুটো কাজের জিনিস। তো আমাদের সামনে কোনো বিলিংয়ের লাইন না থাকলেও পিছনে অনেকটা লাইন, ভালোই হচ্ছে পেছনের লাইন। তো অলরেডি বিল করে বেরিয়েও পড়েছি। দুটো আমার প্রায় $40 পড়েছে, মানে ওই 2500 টাকার কাছাকাছি। ঠিক আছে, এটা দরকার ছিল, নিয়ে নিলাম। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।